জাহানারা বিস্মিত হয়ে বাবাকে দেখছে। তার কাছে মনে হচ্ছে মা যে একটু আগে বলেছেন মানুষটার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেটা খুবই সত্যি। রানী মন খারাপ করে ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার আগে সবার সঙ্গে কিছুক্ষণ রাগারাগি করেছে। সবচেয়ে বেশি করেছে তার ভাবির সঙ্গে। রানীর একটা সুবিধা আছে, যার সঙ্গে সে রাগারাগি করে সে সেটা বুঝতে পারে না। সে ভাবে নিতান্তই স্বাভাবিকভাবে কিছু কথা বলা হলো, কারণ ঝগড়া করার সময় রানীর মুখ হাসি খুশি থাকে। এরকম স্বভাব তার আগে ছিল না। আগে রাগারাগির সময় তার মুখ লাল হয়ে যেত, হাত পা কাঁপতে থাকতো। কলেজে ভর্তি হবার পর হঠাৎ একদিন মনে হলো, আচ্ছা রাগারাগি হাসি মুখে করা যায় না? কঠিন কঠিন কথা হেসে গড়িয়ে গড়িয়ে পড়তে পারলে কেমন হয়? সেই থেকে সে নতুন পদ্ধতি চেষ্টা করে যাচ্ছে। শুরুতে পদ্ধতিটা ঠিক মতো প্রয়োগ করতে না পারলেও এখন করতে পারছে। রানী নিজেই নিজের অভিনয় মুগ্ধ। আজও হয়েছে। জাহানারাকে সে হাসতে হাসতে কিছু কঠিন কথা বলেছে। এই কথাগুলো যদি না হেসে স্বাভাবিক গলায় বলতো, তাহলে জাহানারা নিশ্চয়ই কেঁদে ফেলত। রানী রাতের খাবার শেষ করে তার ঘরে গিয়েছে। দাঁত মাজবে, মুখে ফেস ক্রিম লাগাবে, গল্পের বই নিয়ে বিছানায় যাবে। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। রাতে আবার যখন ঘুম ভাঙবে তখন বাতি নিভাবে। এই হলো পরিকল্পনা। তখন জাহানারা ঢুকলো, ব্যস্ত ভঙ্গিতে বলল, এই তোর কাছে রিল্যাক্সেন জাতীয় কোনো ট্যাবলেট থাকলে দিত। ভাবটা এরকম যেন ট্যাবলেট নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যাবে। এক মুহূর্তেও দাঁড়াবার সময় নেই। অথচ রানী খুব ভালো করে জানে জাহানারা কোনো প্ল্যান নিয়ে এসেছে, এবং এসেছে দীর্ঘ সময় কাটাতে। রানী ভাবির সঙ্গে রাগারাগি করার জন্য মনে মনে তৈরি হলো। সে মুখটা হাসি হাসি করে ফেললো, এবং এক ফাঁকে দেখলো তার হাসি মুখ আয়নায় কেমন দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে, তবে ঠোঁটে লিপস্টিক থাকলে আরো সুন্দর লাগতো। সে হাসতে হাসতে বলল, ভাবি এই জাতীয় কোনো ট্যাবলেট আমার কাছে নেই। ভিটামিন ট্যাবলেট আছে, অ্যারিস্টোভিট ফ্রি, ওটা দেবো? ভিটামিন ট্যাবলেট দিয়ে আমি কি করবো? খাবে? মানুষের শরীরে ভিটামিনের দরকার আছে না? আমার তো আরো অনেক বেশি দরকার। এত টেনশন নিয়ে বাস করছো তুমি। আমার কিসের টেনশন? রানীর মুখের হাসি আরো বিস্তৃত হলো। সে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। তার পরিকল্পনা হচ্ছে কথা বলার এক ফাঁকে সে চট করে লিপস্টিক দিয়ে দেবে, এমন ভাবে দিলে যেন ভাবি হঠাৎ গাঢ় লিপস্টিক দেখে আটকে উঠবে। রানীর ড্রেসিং টেবিলের সামনে এসে চেয়ারে বসেছে। সে বসেছে জাহানারাকে পেছনে রেখেছে। জাহানারা এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এখন বসলো। তার অর্থ হচ্ছে জাহানারা বেশ কিছুক্ষণ থাকবে। জাহানারা বলল, তোর কথা ক্লিয়ার কর, আমার কিসের টেনশন? তোমার বড় ভাইয়ের বিবাহ সংক্রান্ত জটিলতা নিয়ে টেনশন। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। ভাইয়ার বিয়ের কি জটিলতা? জাহানারা জবাব দিল না। আয়নায় তার লাল ঠোঁটের হাসি দেখে সে নিজেই মুগ্ধ। তুই লিপস্টিক কখন দিলি? রানী খিলখিল করে হাসলো। তার হাসি দেখে মনে হবার কোনো কারণ নেই যে সে এই মুহূর্তে রাগে তার শরীর জ্বলছে। হাসছিস কেন? বল, ভাইয়ার বিয়ের কি জটিলতা? একসময় আমি শুনলাম তার সঙ্গে আমার বিয়ে হবার কথা প্রায় ফাইনাল। বিয়ের বাজার করতে তুমি যাবে কলকাতা, আমাকেও নিয়ে যাবে এরকম কথাও হলো। আমি খুব খুশি। তোমার ভাইয়া ভ্যাবতা ধরনের একজন মানুষ। এর বর হিসেবে ভালো হয় এরা। ক্যাঙ্গারুর বাচ্চার মতো সারা জীবন স্ত্রীর থলির ভেতরে থাকে। মাঝে মধ্যে থলির ভেতর থেকে মাথাটা বের করে, আবার শুরুত করে ঢুকে পড়ে। কি ভ্যার ভ্যার করছিস? আসল কথা বল। আসল কথা হচ্ছে, আমি যখন বিয়ে নিয়ে মোটামুটি নিশ্চিত, বাসর রাতে বরের সঙ্গে কি কথাবার্তা বলবো সেসব নিয়ে রিহার্সাল দিচ্ছি, তখন হঠাৎ শুনি তিনি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে রওনা হয়েছেন। আকাশী না ফাকাশি, এই ধরনের নাম। জাহানারা গম্ভীর গলায় বলল, তুই যেমন হঠাৎ করে ভাইয়ার বিয়ের কথা শুনেছিস, আমরা হঠাৎ করে শুনেছি। বাসার কেউ জানতো না, ভাইয়া কাউকে কিছুই বলেনি। আসলে ফিক্স করে অসুস্থ একটা মেয়েকে পার করতে চেয়েছিল। মেয়ের এক মামা মহা চালবাজ, ভাইয়া সহজ সাধারণ মানুষ। ওই ধুরন্ধরদের চাল কিছুই বুঝতে পারেনি। ফাঁদে পড়ে বিয়েতে রাজি হয়েছে। বিয়ের ব্যাপারটা জানাজানি হলে সমস্যা হবে, এই জন্য ওরা এমন চাল চলেছে যারা ভাইয়া কাউকে না জানায়। ধর্মের কল বাতাসে নড়ে, বিয়ে ঠিকই ভেঙেছে। রানী বলল, শুধু যে ভেঙেছে তাই না, করে এমন অসুখ যে কোনোদিন সে বিয়ের শাড়ি পরবে না সে আশাও নেই। ঠিক না ভাবি?
ঠিক তো বটেই, মেয়ের ক্যান্সার হয়েছে, বড় জোর 2-1 বছর। রানী হাসতে হাসতে বলল, তাহলে কি আমি 2-1 বছর অপেক্ষা করব? এতদিন অপেক্ষা করা তো মুশকিল ভাবি। দেখা যাবে অন্য কোনো মেয়ের ধুরন্ধর মামা তোমার ভাইকে ভিজিয়ে বাজিয়ে বিয়েতে রাজি করাবে। শেষ মেয়েও অসুস্থ, হাঁপানির রোগ, অসুস্থ মেয়ের ট্রিক্স করে পার করে দেয়া। তো কি হয়েছে, হঠাৎ এসব কথা বলছিস কেন? রানী কিছুক্ষণ খিলখিল করে হাসলো, এমন হাসি যে তার প্রায় হিচকি উঠে গেল। হাসি থামিয়ে বলল, একটা কাজ করলে কেমন হয় ভাবি? চলো আমরা আক্তারি বেগমকে বলি যেন উনি একটা স্পেশাল দোয়ার ব্যবস্থা করেন, যাতে আকাশী ম্যাডামের যন্ত্রণার দ্রুত উপশম হয়। তিনি যেন মাস্তিনিকের মধ্যে সিন থেকে বিদায় হন, আর আমরা ধুমধাম করে বিয়েটা করতে পারি। হঠাৎ করে আমাকে এইসব কথা বলার কারণ কি? কারণ হচ্ছে তুমি এই লাইনে চিন্তা করছো। মেয়েটা মরে যাক, আমি এই চিন্তা করছি। তুমি চিন্তা করছো যেন তোমার ভাইয়ের সঙ্গে বিয়েটা, ভেঙে যাওয়া বিয়েটা আবার জোড়া লাগে। পাগলের মতো সব কি বলছিস? খুব সত্যি কথা বলছি। তুমি নিজেও জানো এটা সত্যি কথা। জানো না? না, জানি না। মা হঠাৎ করে একটা শাড়ি উপহার দিয়েছেন। আমার মা কি তোকে শাড়ি উপহার দিতে পারেন না? উনি বলেছেন ফরহাদ ভাই শাড়িটা আমার জন্য কিনে এনেছেন। মা তো আর বাজারে গিয়ে শাড়ি কিনবে না, তার যা কেনাকাটা তা ভাইয়াকে দিয়েই করতে হয়। আমি শাড়ির প্যাকেট খুলে দেখি শাড়িটা তোমার ভাইয়ের হবু বউয়ের স্ত্রী যিনি হবেন আকাশের জন্য কিনেছেন। শাড়িতে বুঝি তার নাম লেখা ছিল? রানী হাসতে হাসতে বলল, নাম লেখা ছিল না, তবে একটা চিঠি ছিল। আবেগপূর্ণ চিঠিটা পড়বে? জাহানারা তাকিয়ে আছে। রানী বলল, ভাবি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। তোমার ভাইয়াকে আমার খুবই পছন্দ। তোমরা যখন তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা শুরু করলে, তখন রাগে আমার শরীর চলে যাচ্ছিল। যেহেতু আমি খুবই শান্ত এবং ভদ্র টাইপ মেয়ে, সে তো চুপ করেছিলাম। এখন আর রাগ লাগছে না, এখন মজা লাগছে। জাহানারা উঠে দাঁড়াতে বলল, তোর সঙ্গে এই নিয়ে পরে কথা হবে। ভিটামিন ট্যাবলেট দিব ভাবি? জাহানারা গম্ভীর মুখে চলে গেল। রানী ঠোঁটের লিপস্টিক মুছল, হাত মুখ ধুয়ে গল্পের বই নিয়ে বিছানায় চলে গেল। গল্পের বইয়ের ভেতর ফরহাদের চিঠি আছে। গল্পের বই পড়া শুরু করার আগে চিঠিটাকে আরেকবার পড়বে। চিঠিতে এমন কিছু নেই, কিন্তু পড়তে গেলে হঠাৎ করে কেমন যেন মন খারাপ হয়ে যায়। আসমানি, তোমাকে বিয়ের শাড়ি হিসেবে খুবই সস্তা ধরনের শাড়ি দিচ্ছি। সস্তা কেনার একমাত্র কারণ অর্থনৈতিক। আমার ভয়ঙ্কর দরিদ্র অবস্থা দেখে তুমি যে কতগুলো ধাক্কা খাবে সেটা ভেবে আমি খুবই আতঙ্কগ্রস্ত হচ্ছি। শাড়িটা সস্তা হলেও রংটা খুব সুন্দর। তুমি হচ্ছে আসমানি। আমি অনেক খুঁজে আসমানি রঙের শাড়িটা বের করলাম। শাড়িটা যখন পরবে তখন মনে হবে এক টুকরো আকাশ পৃথিবীতে নেমে এসেছে। আসমানি, এখন বলো তো, একটা গাছে 10টা পাখি, 6টা উড়ে গেল, কয়টা থাকলো? রানী চিঠি বইয়ের ভেতর রেখে চিঠির রহস্য ধাঁধাটা বের করতে চেষ্টা করলো। এই ধাঁধার অর্থ কি? এটা ধাঁধা নাকি কোনো কোড ল্যাঙ্গুয়েজ? খুব ইচ্ছা করছে জানতে। ফরহাদ ভাইকে জিজ্ঞেস করতে হয়, সেটা সম্ভব না। নান্টুর মন আজ অত্যন্ত ভালো। গভীর রাতে সে একটা দুঃস্বপ্ন দেখেছিল। ঘুম ভাঙার পর মনে হয়েছে তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এখন মনে হচ্ছে উল্টোটা ঘটবে। স্বপ্নের মধ্যে এ ব্যাপারটা আছে, যা দেখা যায় তার উল্টোটা হয়। যদি কেউ দেখে সে মারা যাচ্ছে, তাহলে তার হায়াত বাড়ে। নান্টু স্বপ্নের মধ্যে দেখেছে একটা ন্যাংটা পাগল তাকে তাড়া করেছে। পাগলের হাতে বর্ষা। সে কিছুক্ষণ পর পর বর্ষা ছুঁড়ে মারছে। বর্ষা নান্টুর গায়ে লাগছে না। ঘটনা বাস্তব হলে বর্ষা ছুঁড়ে মারার পর পাগলের হাতে আর বর্ষা থাকতো না। স্বপ্নের ঘটনা বলেই বর্ষার কোনো অভাব হচ্ছে না। স্বপ্নের কারণে সকালের চা খাওয়ার পর তার মনটা খুব খারাপ ছিল, কিন্তু 9টার দিকে তার মন অসম্ভব ভালো হয়ে গেল। শর্মিলা তাকে একটা চিঠি পাঠিয়েছেন। সম্বোধনহীন হলেও চিঠি পড়ে বোঝা যায় শর্মিলার মন গলেছে। আমার দুঃসম্পর্কের এক ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তিনি যেসব গিফট নিয়ে এসেছেন তার মধ্যে এক কার্টন অস্ট্রেলিয়ান সিগারেট।
এ বাড়িতে সিগারেট খাবার লোক নেই বলে তোমাকে পাঠালাম। ভালো কথা। তুমি কি আজ 10টা থেকে 11টার মধ্যে একটু আসতে পারবে? তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। ইতি, শর্মিলা। ক্যাঙ্গারুর দেশের সিগারেট বলেই হয়তো প্যাকেট রূপালী রঙের ক্যাঙ্গারু। এমন অসাধারণ ঘটনা ঘটল, অথচ ফরহাদকে দেখানো গেল না। সে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যায়, ফেরে রাত 10টার পর। মেসে এসে গোসল করে বিছানায় শুয়ে পড়ে। কোনো কথা নেই, কিছু নেই। মানুষ না, যেন রোবট। যে রোবটের একটাই কাজ, সকালবেলা বের হয়ে যাওয়া, গভীর রাতে ফেরা। নান্টুর ধারণা সে রাতেও ঘুমায় না। মাঝে মধ্যে নান্টু ঘুম ভেঙে দেখেছে ফরহাদ চুপচাপ বিছানায় বসে আছে, সিগারেট খাচ্ছে। অন্ধকার ঘরে সিগারেটের আগুন ওঠানামা করছে। ফরহাদ থাকলে তাকে 2 প্যাকেট সিগারেট দেওয়া যেত। নান্টু 10টার আগে বের হলো। শহরে ট্রাফিক জ্যাম যেভাবে বাড়ছে, কোথাও যেতে হলে 2-1 ঘন্টা আগেই বের হতে হয়। তাছাড়া তাকে রসমালাই কিনতে হবে। যে দোকানে ফ্রেশ রসমালাই পাওয়া যায়, সেটা আবার উল্টো দিকে। অর্ণবের জন্য কিছু একটা কিনতে হবে। বাবাকে দেখলেই সে প্রথমে বাবার মুখের দিকে তাকায় না, বাবার হাতের দিকে তাকায়। চট করে দেখে নেয় হাতে উপহারের কোনো প্যাকেট আছে কিনা। খেলনার দোকানে পোকামাকড় জাতীয় খেলনা খোঁজ করতে হবে। বাচ্চাদের অদ্ভুত সাইকোলজি। যেসব জিনিস তারা ভয় পায়, সেগুলো আবার খেলনা হিসেবে তারা পছন্দ করে। অর্ণব সবচেয়ে বেশি ভয় পায় সাপ, অথচ রাবারের সাপ তার সবচেয়ে পছন্দের। গত জন্মদিনে তাকে একটা রাবারের সাপ দেওয়া হয়েছিল। সেই সাপের লেজ ধরে না থাকলে তার রাতে ঘুম হয় না। সাপ খুব পাওয়া গেলে কিনতে হবে। দরজা খুলে দিল শর্মিলা। নান্টু বলল, কেমন আছো? শর্মিলা বলল, ভালো। তার আজকের গলা অন্য দিনের মতো বরফ শীতল না, মুখটাও মনে হচ্ছে হাসি হাসি। নান্টু বলল, সিগারেটের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কি চা খাবে? 1 কাপ চা খেতে পারি। অর্ণব কোথায়? ওর জন্য একটা প্লাস্টিকের মাকড়সা এনেছি। অর্ণব স্কুলে গেছে। নান্টু সাহসে ভর করে বলে ফেলল, ওর সামারের ছুটি কবে? ওকে নিয়ে একটা প্ল্যান আছিল। কি প্ল্যান? নান্টু হড়বড় করে বলল, ঠিক ওকে নিয়ে প্ল্যান না, তোমাদের দুজনকে নিয়েই প্ল্যান। ভাবছিলাম এই ছুটিতে তোমাদের নিয়ে নেপাল ঘুরে আসব। হিমালয় কন্যা নেপাল। ঢাকা থেকে যে খরচে কক্সবাজার যাওয়া যায়, সেই খরচে নেপাল ঘুরে আসা যায়। বিদেশ দেখা হয়ে গেল। দেশ বিদেশ ঘুরলে শিশুদের জ্ঞান বৃদ্ধি হয়। নেপালের হোটেলে 2টা ঘর নিলাম। একটায় তোমরা মা বেটা, একটায় আমি। ঘরের পাশাপাশি নেওয়া দরকার নেই। তোমরা থাকলে 2তলায় বা 3তলায়, আমি 1তলায়। নান্টু ভেবেছিল কথা শুনে শর্মিলা রেগে যাবে। সে রাগলো না, তবে মুখ সামান্য গম্ভীর করে ভেতরে চলে গেল। ফিরে এলো চা নিয়ে। শুধু চা না, ফ্রুট কেক আছে, রসমালাই আছে। নান্টু 1 পিস কেক হাতে নিল। মনের ভুলে কেক চায়ে ডুবিয়ে কামড় দিল। শর্মিলা দেখেও কিছু বলল না। অন্য সময় এরকম একটা ব্যাপার দেখলেই তার চোখ শুরু হয়ে যেত। তুমি তাহলে আমাদের নেপাল নিতে চাচ্ছ? দেশের ভিতরে কোথাও যদি যেতে চাও, সেখানেও নিতে পারি, কোনো সমস্যা নেই। মনে হয় তোমার অনেক টাকা হয়েছে? আরে না, চাকরি নেই, টাকা কোথায় পাবো? তবে ব্যবস্থা একটা হবেই। চাকরি বাকরি আর করবো না বলে ঠিক করেছি, ব্যবসা করব। ফুড বিজনেস। ফুড বিজনেস মানে? বিরিয়ানির দোকান দেব। বাবুর্চির সঙ্গে কথা হয়েছে। সকালে 1 হাঁড়ি বিরিয়ানি রান্না হবে, বিকেলে 1 হাঁড়ি। মাস 3 বাবুর্চি রেখে রান্নার কৌশলটা শিখে ফেলবো। তারপর বাবুর্চি বিদায় করে নিজেই রাখবো। বাবুর্চির খরচটা বেঁচে গেল। খুব লাভের ব্যাপার। তাই নাকি? হাজির বিরিয়ানি তো বিরিয়ানি বিক্রি করে কোটিপতি হয়ে গেল। তোমার বিরিয়ানির নাম কি হবে? কাজের বিরিয়ানি? নান্টু হা হা করে হেসে ফেলল। শর্মিলার রসিকতাটা তার খুব মনে ধরেছে। শর্মিলা যে তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, তার জন্য ভালো লাগছে। তার কোনো ব্যাপারে শর্মিলা এতদিন কোনো আগ্রহ দেখায়নি। নান্টু চায়ে চুমুক দিয়ে আনন্দিত গলায় বলল, লাভটা কেমন হবে একটু গুছিয়ে বলি। মিডিয়াম সাইজ একটা পাতিলে চাল ধরে 20 কেজি। বেস্ট কোয়ালিটির বাসমতি চাল হলে 30 টাকা কেজি। কাজে চাল লাগছে 600 টাকার। 20 কেজি চালে লাগছে
10 কেজি মাংস। 10 কেজি মাংসের দাম পড়বে কেজি 100 টাকা হিসেবে 1000 টাকা। হিসেবটাকে ফলো করছো? চেষ্টা করছি। ঘি, মশলাপাতি এইসব ধরো 1500 টাকা। কাজেই টোটাল খরচ হচ্ছে 3000 টাকা। ফুল প্লেট 50 টাকা করে বিক্রি করলে নেট পাবো 6000 টাকা। খরচ বাদ দিয়ে প্রতি পাতিলে লাভ থাকবে 3000 টাকা। 2 পাতিলে 6000 টাকা। মাসে 1,80,000 টাকা। এস্টাবলিশমেন্ট খরচ, বাবুর্চির বেতন, বয় বেয়ারা সব মিলিয়ে ধরলাম 50,000 টাকা। তারপরেও মাসের নেট প্রফিট থাকবে 1,30,000 টাকা ইনশাল্লাহ। ভালো তো। নান্টু আনন্দিত গলায় বলল, দোকানের নাম ঠিক করেছি অর্ণব বিরিয়ানি হাউস। আমার ছেলের নামে বিরিয়ানির নাম দিতে হবে না, তোমার নামে দাও, নান্টু ভাই, ভাই বিরিয়ানি। মামা হালিম আছে, ভাই বিরিয়ানি হবে। নান্টু সামান্য দমে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা শর্মিলা ঠিক পছন্দ করছে না। তার চোখ শুরু হয়ে গেছে, গলায় অনেক গম্ভীর শোনাচ্ছে। শর্মিলা শীতল গলায় বলল, বাবুর্চির খরচ তোমার লাগবে না, তুমি তো নিজের কয়েক মাস পরে রাখবে, এটা মন্দ না। যদি কেউ জিজ্ঞেস করে অর্ণবের বাবা কি করেন, আমি বলবো বাবুর্চি। আমাদের কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন হলে তোমাকে বাবুর্চি হিসেবে ভাড়া করে নিয়ে আসবো। তোমরা নিশ্চয়ই বাইরের রান্নার কাজও করবে, করবে না? নান্টু অস্ট্রেলিয়ান সিগারেট ধরালো, বিব্রত গলায় বলল, তোমার পছন্দ না হলে বিরিয়ানি হাউসের পরিকল্পনা বাদ দেব। শর্মিলা কঠিন গলায় বলল, আমার পছন্দ অপছন্দ দিয়ে কি দরকার? আমি যে তোমার কেউ না, তোমার যা ইচ্ছে তুমি করবে। তুমি বাবুর্চি হলেও কিছু না, জুতা পালিশ করা হলেও কিছু না। নান্টু অনেক কষ্টে বলল, ও আচ্ছা। শর্মিলা বলল, তোমাকে কি যেন ডেকেছি, এখন শোনো। তোমাকে যে বলা হয়নি, আমি ব্যবস্থা করে ফেলেছি। তোমাকে বলে বলে তুমি হয়রান হয়েছি, ইচ্ছে করে তুমি গা গরজ করছো না। আমি ঝামেলা চুকিয়ে ফেলেছি। রাজশাহী থেকে আমার বড় ভাই এসেছেন, উনি সব ব্যবস্থা করেছেন। আমাদের কোথাও যেতে হবে না, কিছুই করতে হবে না। কাগজপত্র নিয়ে এখানে লোকজন আসবে, তুমি আমি একসঙ্গে সাইন করব। নান্টু পুরোপুরি হকচকিয়ে গেল। আজকের দিনে এমন একটা ঘটনা ঘটবে তা তার কল্পনাতেও ছিল না। নান্টু প্রায় ফিস ফিস করে বলল, তোমাকে বিয়ে করছো নাকি? শর্মিলা সহজভাবে বলল, হ্যাঁ করছি। তোমাদের বিয়ের পর অর্ণব কি আমার সঙ্গে থাকবে? শর্মিলা বিরক্ত গলায় বলল, উদ্ভট কথা বলবে না। অর্ণব তোমার সঙ্গে থাকবে মানে? মেসে গিয়ে উঠবে নাকি? অবসর সময় বিরিয়ানি হাউসের কাস্টমারদের বিরিয়ানি খাওয়াবে, প্লেট ধুয়ে দেবে। তুমি সারা জীবন নানান ধরনের যন্ত্রণা করেছো, আর যন্ত্রণা করবে না। আরাম করে বসো, চা খেতে ইচ্ছে করলে বলো, আমার চা দিচ্ছে। নান্টু তাকিয়ে আছে, সে কি বলবে বুঝতে পারছে না। বসার ঘরের দরজাটা খোলা। হঠাৎ করে উঠে গিয়ে কি দৌড়ে পালিয়ে যাবে, বা অন্য কিছু কি করা যায়? শর্মিলার পা চেপে ধরলে কেমন হয়? স্বামী যদি স্ত্রীর পা চেপে ধরে তাতে দোষের হয় না। সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওরা মনে হয় চলে এসেছে। শর্মিলা বলল, দেবো আর কাপ চা? নান্টু বলল, দাও। রাতের স্বপ্নটার কথা মনে পড়েছে। স্বপ্নে পাগল দেখা এমন ভয়াবহ হবে কে জানতো। ঘরের একটা খোয়াবনামার বই রাখা দরকার। জটিল স্বপ্নগুলোর অর্থ আগে ভাগে জানা থাকলে ধাক্কা খেতে হয় না। নান্টুর চোখে পানি এসে গেছে। শর্মিলার সামনে নেই, এটা ভালো হয়েছে। তাকে চোখের পানি দেখতে হলো না। ঘরের লোকজন খাতাপত্র নিয়ে উপস্থিত হয়েছে। নান্টু উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আসুন আসুন। যেন সে এই বাড়িরই একজন, অতিথিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। ফরহাদ আসমানীদের বাসায় বসার ঘরে বসে আছে। একটা কাজের মেয়ে চা দিয়ে গেছে। সেই চা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তার কাছে কেউ আসছে না। কলিং বেল টেপার পর নিশা দরজা খুলে দিয়েছে। সে বলেছে, ভেতরে এসে বসুন। তার গলা অত্যন্ত শীতল। ফরহাদ সেই শীতল গলাকে গুরুত্ব দেয়নি। তার বোন ভয়াবহ রকমের অসুস্থ, তার গলায় কি কোনো রকম উষ্ণতা থাকার কথা? ফরহাদ বলল, আসমানি কি বাসায়? নিশা বলল, বাসায় কখন এসেছে? গতকাল এসেছে। আমি জানতাম না। আজ হাসপাতালে গিয়ে শুনি আপাকে নিয়ে সিঙ্গাপুর যাওয়া হবে,
এজন্য চলে আসা। কবে যাচ্ছ সিঙ্গাপুর? এখনো ঠিক হয়নি, মামা চেষ্টা করছেন, যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমি আসমানের সঙ্গে একটু কথা বলবো, আপনি বসুন। ফরহাদ বসেছে। এর মধ্যে 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। তার চা খাওয়া হয়েছে, খবরের কাগজ পড়া হয়েছে। টেবিলে 2টা ম্যাগাজিন ছিল, সে ম্যাগাজিনও শেষ হয়েছে। ভেতর থেকে কেউ আসেনি। চট করে ভেতরের ঘরে ঢুকে পড়ার অধিকার তার নেই। তাকে কেউ ডেকে না নিয়ে গেলে সে যেতে পারবে না। তাকে বাইরের গেস্টের মতো চুপচাপ বসে থাকতে হবে। আসমানি নিশ্চয়ই তার ঘরে শুয়ে আছে। তার ঘরটা কখনো দেখাই হয়নি। নিশ্চয়ই ঘরটা খুব সুন্দর করে সাজানো। আসমানি বলতো, তোমাকে আমার ঘরটা একদিন দেখাতে হবে। ঘরের মধ্যে একটা কুমারী গন্ধ আছে। যে কোনো বুদ্ধিমান লোক ঘরে পা দিয়েই বুঝবে এটা একটা কুমারী মেয়ে বাস করে। বিবাহিত মেয়ের ঘর কি অন্যরকম? অবশ্যই অন্যরকম। বিয়ের পর তোমাকে নিয়ে আমি যে ঘরে থাকবো সেই ঘরটা আমিই সাজাবো, তখন ডিফারেন্সটা বুঝবে। ফরহাদ হাসতে হাসতে বলছে, আমার তো ধারণা করে প্রভেদ নেই। একটা হতে পারে তোমার এই ঘরে ছেলেদের কোনো কাপড় নেই, অ্যাস্ট্রে নেই। বিয়ের পরে যেখানে থাকবে সেখানে আমার কাপড় থাকবে, অ্যাস্ট্রে থাকবে। আসমানি গম্ভীর গলায় বলছে, তুমি এখনো ধরতে পারোনি। আমি একটা ডিফারেন্সের কথা বলেছি। যেমন ধরো, কুমারী মেয়েদের দৃষ্টি থাকে ঘরের বাইরে, তারা আকাশ দেখতে পছন্দ করে। কিন্তু বিয়ের পর মেয়েদের দৃষ্টি ঘরের ভেতরে কেন্দ্রীভূত হয়ে যায়। কাজেই কুমারী মেয়ের খাটের অবস্থান এমন হবে যে খাটে শুয়ে আকাশ দেখা যায়, আর বিবাহিত মেয়েদের খাটের অবস্থান হবে সিলিং ফ্যানের নিচে। খাটের পজিশন এমন হবে যেন স্বামী স্ত্রী দুজনেই সমান বাতাস পায়, কেউ বেশি কেউ কম এমন যেন না হয়। ফরহাদ হাসতে হাসতে বলছে, তুমি তুচ্ছ সব ব্যাপার নিয়ে দিন রাত ভাবো, তাই না? আমি তুচ্ছ বা জটিল কোনো বিষয় নিয়ে ভাবি না, তোমাকে নিয়ে দিন রাত ভাবি। আচ্ছা, এই যে আমি দিন রাত তোমাকে নিয়ে ভাবি, এই কথাটা কি তোমার বিশ্বাস হয়েছে? হয়েছে। সে একা একা 1 ঘন্টা ধরে আসমানিদের বাড়ির বসার ঘরে বসে আসমানির কথাই ভাবছে। তাকে অনেক কিছু ভাবতে হয়েছে, যেমন সে বেশ কিছু সময় ধরেই তার মায়ের কথাও ভাবছে। আসমানিদের ফ্ল্যাট বাড়ির দিকে রওনা হওয়ার আগে ফরহাদ মা বাবার খোঁজ নিতে গিয়েছিল। রাহেলা বেগম ছেলেকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, নিউ মার্কেট থেকে খুব বড় একটা কাতল মাছ বা রুই মাছ দেখে কিনে আনতে পারবি? খুব দরকার, টাকা আমি দেব। 1000 টাকায় হবে না? 1000 টাকা দামের মাছ? খুব বড় মাছ, যেন সবার চোখে পড়ে এমন মাছ। কি দরকার? দরকার আছে, মাছটা বিকাল 5টার দিকে আনবি। পারবি না? ফরহাদ শান্ত গলায় বলল, পারবো, কিন্তু হঠাৎ 1000 টাকা দামের মাছের দরকার পড়লো কেন? জামাইয়ের বাড়িতে পড়ে আছি, খরচ টরচ না করলে বাঁধ থাকবে। মান রক্ষা করবার জন্য 1000 টাকা দামের মাছ কতদিন কিনতে পারবে? তোর সঙ্গে তর্কের স্কুল খুলবো না, তোকে যা বলেছি তাই কর। বিকেলে আমি একটা প্রাইভেট টিউশনি করি, মাছটা এখন কিনে দিয়ে যাই মা। এখন কিনলে এরা মাছটা কেটে রেঁধে ফেলবে, বড় মাছ কেটে ফেললে তার আর সৌন্দর্য কি? জামাই দেখতে পাবে না। সে এখন অফিসে, সে বাসায় ফিরে সন্ধ্যায়। রাহেলা মাছের জন্য 1000 টাকা দিলেন। গলা নামিয়ে বললেন, যদি কিছু বেশি লাগে তুই দিয়ে দিস। ফরহাদের মন সামান্য খারাপ হয়েছে। তার মা জামাইয়ের বাড়িতে তার সম্মান নিয়ে ব্যস্ত, অন্য কিছু এখন আর তার চোখে পড়ছে না। একবার অন্তত বলতে পারতেন, তোর কি হয়েছে বলতো, তোর চোখের নিচে কালি কেন? কিংবা জিজ্ঞেস করতে পারতেন, আসমানি মেয়েটা কেমন আছে, ওকে একবার দেখতে যাব, তুই আমাকে নিয়ে যেত। খুব আশ্চর্যের ব্যাপার, আসমানি সম্পর্কে কারোর কোনো আগ্রহ নেই। তার বাবা এখনো পর্যন্ত আসমানির কথা কিছু জিজ্ঞেস করেনি। আসমানি যদি টবে লাগানো কোনো জাপানি ফুলের গাছ হতো, তার বাবা নিশ্চয়ই তাকে প্রতিদিন দেখতেন। ফরহাদ ঘড়ি দেখল, 1.5 ঘন্টার মতো হয়েছে সে বসে আছে। এদের সমস্যাটা কি? এরা তাকে বসিয়ে রেখেছে কেন? আসমানির মামা বসার ঘরে ঢুকলেন। ফরহাদ উঠে দাঁড়ালো। কামরুল ইসলাম সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সারা রাত ঘুমাননি। চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে আছে। তিনি যে দাঁড়িয়ে আছেন
সে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও অস্বাভাবিক, কেমন যেন কুঁজো হয়ে আছেন। তাকে খুবই ক্লান্ত লাগছে। ফরহাদ, কেমন আছো? জি ভালো। কামরুল ইসলাম সাহেব নিজে বসলেন না, ফরহাদকেও বুঝতে বললেন না। কুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? সরি। চা দিয়েছে? জি। আসমানের শরীরটা বেশ খারাপ করেছে। এত দ্রুত এতটা খারাপ করবে এটা আমার ভাবাই ছিল না। আমার মনে হয় মন বিকল হয়ে গেছে। মন বিকল হলে এরকম হয়। ভয়াবহ বিপদের সময় সামনে দাঁড়ালে সাধারণ চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। ফরহাদ বলল, মামা, আমি ওর সঙ্গে একটু কথা বলি। কামরুল ইসলাম সাহেব ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন, এখানে সমস্যাটা হয়েছে। ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এতক্ষণ তাকে বোঝাবার চেষ্টা করলাম, লাভ হয়নি। ও কি বলেছে? তোমাকে তার অসুস্থ মুখ দেখাবে না, এইসব হাবি যাবে বলেছে। যেহেতু সে চাচ্ছে না, আমার মনে হয় তোমার তার সঙ্গে দেখা না করাই ভালো। এমনিতে সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে। সে চাপটা আর বাড়ানো ঠিক হবে না। আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাও। দেশের বাইরে যাওয়ার আগে সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, আমি তোমাকে খবর দেব। আমি কি বিকেলে একবার আসবো? আসতে পারো, তবে আমার মনে হয় না সে তোমার সঙ্গে কথা বলবে। আসমানি ভয়ঙ্কর ধরনের জেদিবে, যা বলবে তাই। অ্যাপার্টমেন্ট হাউসে লিফট আছে। ফরহাদ নামছে সিঁড়ি দিয়ে। তার কাছে মনে হচ্ছে সে নেমেই যাচ্ছে। সিঁড়ি শেষ হচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয় না, কিন্তু এখন নামতেও কষ্ট হচ্ছে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ইচ্ছে করছে রেলিং ধরে খানিকক্ষণ বিশ্রাম করতে। হঠাৎ করে খুব ঘুমও পাচ্ছে। মেসে ফিরে গিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। চিন্তা ভাবনাহীন নিশ্চিন্ত ঘুম। কতদিন হয়ে গেল সে আরাম করে ঘুমোতে পারছে না। ঘুমিয়ে পড়তে পারলে দরদাম করে মাছ কেনার কথা ভাবতে হবে না, নান্টু ভাইয়ের কথা ভাবতে হবে না, চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা কোথায় পাওয়া যাবে তা নিয়ে ভাবতে হবে না। ফরহাদ প্রাইভেট টিউশনে শুরু করেছে। তার ছাত্রের মা চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা নাকি কোথাও খুঁজে পাচ্ছেন না। ফরহাদের দায়িত্ব বইটার খোঁজ করা। এক বিদেশি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিজ্ঞাপন দিয়েছে তারা। সেখানে লেখা বেতন ভাতা আকর্ষণীয়, ছবি এবং বায়োডাটা সহ যোগাযোগ করুন। ফরহাদের কাছে বায়োডাটা আছে, ছবি নেই। 3R সাইজের ছবি তুলতে হবে, হাসি হাসি মুখের ছবি। কাউকে দিয়ে সুপারিশ করাতে পারলে ভালো হতো, কোনো মন্ত্রী বা এই ধরনের ক্ষমতাবান কেউ। তবে মন্ত্রীর সুপারিশে কাজ হবে না, কারণ 5,000 দরখাস্ত যদি পড়ে, সে 5,000-এর মধ্যে 4,000 থাকবে মন্ত্রীর সুপারিশ। বাংলাদেশের মন্ত্রীরা জোরালো সুপারিশ করতে খুব পছন্দ করেন। নতুন ধরনের কোনো সুপারিশ যদি কেউ করত তাহলে ভালো হতো। যেমন ধরা যাক, কবি শামসুর রহমান সাহেব তার দরখাস্তের উপর গোটা গোটা অক্ষরে তাকে নিয়ে 2 লাইনের কবিতা লিখে সুপারিশ করলেন। এই ছেলেটা ভালো এবং সৎ, তার বিষয়ে ইহাই আমার চিন্তিত অভিমত। শামসুর রহমান। বাহ, কবিতাটা ভালো হয়েছে। ফরহাদ ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে, প্রাণপণে চেষ্টা করছে আসমানের বিষয়ে এখন আর কিছু সে ভাববে না, কোনো কিছুই না। দিনটা কেমন মেঘলা মেঘলা। এরকম মেঘলা দিনে আসমানিকে নিয়ে বের হতে পারলে আসমানি বারবার আকাশের দিকে তাকাতো এবং বলতো, তোমার কি মনে হয় বৃষ্টি হবে? ফরহাদ বেশিরভাগ সময় বলতো, জানি না, আমার খুবই টেনশন লাগছে। কেন? আকাশে ঘন কালো মেঘ, তাই আমার টেনশন শুরু হয়। যদি বৃষ্টি না হয়। টেনশনের কি আছে? সব মেঘে কি আর বৃষ্টি হয়? হয় না বলেই তো টেনশন। আসমানি আজ সঙ্গে থাকলে তার টেনশন হতো, কারণ আকাশ অতি দ্রুত কালো হচ্ছে। কালো মেঘ নিয়ে যে গানটা আছে সেটা কি যেন? মেঘ কালো, আধার কালো, আর কলঙ্ক যে কালো। ফরহাদ নিউ মার্কেটের দিকে রওনা হলো। টাইমসের বইটা কিনে মাছ কিনতে ঢুকবে। এর মধ্যে যদি ভালো মতো বৃষ্টি নামে তাহলে মাছের দাম কমে যাবে। বৃষ্টির দিনে ইলিশ মাছের দাম বাড়ে, অন্য সব মাছের দাম কমে।
মানুষের মন কিরকম যে হয় তা বুঝতে পারলে হয়তো চমৎকার হতো।